সন্ত্রাস বিরোধী আইনে আজ জামাতকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হলো। দলটি এখন নিষিদ্ধ রাজনৈতিক দল। এখন আপনাদের জাতীয় ঐক্যের ডাক থেকে জামাতে ইসলামী কি বাদ যাবে কিনা? আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করছে তাতে জাতীয় ঐক্যের জন্য আলাদাভাবে ডাক দেবার আর কিছু আছে বলে আমি মনে করি না। বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে, অতি ডান থেকে শুরু করে অতি বাম, নিবন্ধিত থেকে শুরু করে অনিবন্ধিত, যারা রাজনীতি নিষিদ্ধ নানান রাজনৈতিক কারণেই যাদের রাজনীতি নিষিদ্ধ, তারা থেকে শুরু করে যাদের রাজনীতি করবার এখনো কাগজে কলমে অধিকার আছে, বাস্তবে কতটুকু তাদের রাজনীতি করতে দেয়া হয় না হয় সেটা নিয়ে আলাপ হতে পারে, অ্যাটলিস্ট কাগজে কলমে নিষিদ্ধ নয়, এরকম সকল দলই আসলে এখন বাংলাদেশের মুক্তির সংগ্রাম, আমি আবারও কথাটি উচ্চারণ করছি, বাংলাদেশের মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছে। এটাকে আমি মুক্তির সংগ্রাম বলছি এ কারণেই যে এই যে কোটা সংস্কার আন্দোলন নিয়ে এত আলোচনা, নিকোল, আমি আন্দোলনের শুরুতেই বলতে একেবারে জুন মাসে না, মিড জুলাই আমার মনে হচ্ছিল এই আন্দোলনটি আসলে কোটাকে সামনে রেখে হচ্ছে বটে, তবে এটি কেবলমাত্র কোটা সংস্কারের আন্দোলন যদি আপনারা কেউ মনে করেন বা মানুষ যদি মনে করে, বিরাট ভুল ভাবা হবে। মানুষের ভেতরে পুঞ্জীভূত তীব্র ক্ষোভ যদি না থাকতো এই আন্দোলন আজকে এখানে আসে না। প্রধানমন্ত্রী তো বারবারই বলছেন তাদের দাবি মেনে নিয়েছি, যদিও জুন মাসে হাইকোর্টের অর্ডার হওয়ার পরে জুলাই মাসে সরকার অ্যাপিল করেছে, যখন কোটা সংস্কার আন্দোলন তীব্র হয়েছে তখন। আজকে দেখছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘ বক্তব্য ডেইলি স্টারে এসছে, এবং তিনি এত দীর্ঘ বক্তব্য এবং এত ডিটেইলে সাধারণত গণমাধ্যমে আসে না, আজকে এসছে। সেখানে উনি বলেছেন আমি তো সাথে সাথে অ্যাপিল করেছি, অর্থাৎ অ্যাজ ইফ জুনেই নাকি কোটা অ্যাপিল করে স্টে করা হয়ে গেছিল হাইকোর্টের রায়। তা তো নয়, আসলে হাইকোর্টের রায় হয়েছে জুনে, এরপর 1 মাস অপেক্ষা করে জুলাইতে যখন আন্দোলন দাঁড়া বাঁধলো, তীব্র হলো, তখন অ্যাপিল করা হলো। যাই হোক, অ্যাপিল বা নিয়ে আদালত নিয়ে আলোচনা না করি, যারা আন্দোলন করছেন তারা কিন্তু এখন স্পষ্টভাবেই বলছেন এতগুলো লাশ বাংলাদেশ তো দূরেই থাক, পাকিস্তান আমল, ব্রিটিশ আমল, কোনো আমলেই পড়ে নাই। আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের বক্তব্য শুনছিলাম, তিনি বলছিলেন 69-এর গণ অভ্যুত্থানে 61 জন, 52-র ভাষা আন্দোলনে 12 জন, সেই 12 জনের 4 জনকে আমরা কিভাবে স্মরণ করি বলেন তো? সালাম, রফিক, জব্বর, তাদেরকে আমরা কিভাবে স্মরণ করি? আর আজকে স্বীকৃতভাবে গণমাধ্যমের রিপোর্ট বলছে 266-র উপরে মারা গেছে, হয়তো সংখ্যাটি আরো অনেক বেশি। অনেকের মৃত্যুর খবর তো কোথাও আসেই নাই। ফর এক্সাম্পল, আমার বাসায় যেই সাহায্যকারী আছেন তার মেয়ের হাজবেন্ড, উনি একজন গাড়ি চালক, ওনার মেয়ের হাজবেন্ড গাড়ি চালক, 30-35 বছর বয়স, গুলিতে মারা গেছে। এই খবরটা কি এসছে কোনো পত্রিকায়? আসার কি কথা? কথা তো না। নিকোল, এরকম কতজন যে মারা গেছে, কত পরিচয়হীন নামহীন মানুষ মারা গেছে আমরা জানি না। কিন্তু যেটা বারবারই সরকারের তরফ থেকে বলা হচ্ছে বা আওয়ামী লীগের মন্ত্রী এমপি নেতারা বলার চেষ্টা করছেন যে ঢাকার চারদিক থেকে জঙ্গি ঢুকে হত্যাযজ্ঞ, স্থাপনায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে, হত্যাযজ্ঞ চালিয়েছে জঙ্গিরা, আবার স্থাপনায় ধ্বংসযজ্ঞও চালিয়েছে তারা। তৃতীয় কোনো শক্তি আসলে আন্দোলনটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য, আপনি দেখেছেন যে গণমাধ্যমে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বুলেটের ছবি এসেছে, যে বুলেটটি ডিরেক্ট বারান্দা দিয়ে ঢুকে গিয়েছে বাসার ভিতরে। অনেকে প্রশ্ন করেছে যদি হেলিকপ্টার থেকে ছোড়া হয় বা নিচ থেকেও গুলি করা হয়, ডিরেক্ট কি করে টার্গেট হয় বাসার ভেতরের মানুষজন? এই সন্দেহটার বিষয়ে আপনি কি বলবেন? একটা দেশে যখন মেয়াদের পর মেয়াদ ভোট ছাড়া সরকার থাকে, সেই সরকার যখন বল প্রয়োগের মাধ্যমে ক্ষমতায় থাকে, সেই সরকার যখন আইন আদালত কিংবা সংবিধানের তোয়াক্কা না করে রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান ইনক্লুডিং জুডিশিয়ারি, আই এম সেইং ইট এগেইন, ইনক্লুডিং জুডিশিয়ারিকে ভীষণ রকম দলীয় অফিসে পরিণত করে, মানুষ যখন দেখে আমার তো আর বিচার পাওয়ার চাওয়ার কিচ্ছু নাই। দেখেন, একটা সময় প্রধানমন্ত্রীকে মানুষ খুঁজে বাইর করছিল, প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই, এখন সরাসরি প্রধানমন্ত্রীও খারিজ, আল্লাহর কাছে বিচার চাই। অনেকগুলো ছাত্রের বাবা মাকে আমি বলতে শুনেছি আমরা আল্লাহর কাছে বিচার দিয়েছি। একটা দেশ কোথায় গিয়ে দাঁড়ালে মানুষ সৃষ্টিকর্তাকে মানে আর কোনো রাস্তা নাই, মানে আর একটা রাষ্ট্র অকার্যকর হয়ে গেলে তখন আমরা এভাবে সকল কিছু সৃষ্টিকর্তার হাতে ছাড়ি। বাংলাদেশ এখানে এখন এরকম একটি রাষ্ট্রে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, দশম অনেক রকম গোষ্ঠী তৈরি হতে পারে, অনেক রকম স্বার্থান্বেষী পক্ষ তৈরি হতে পারে, হতে দিলেন কেন? 1 2 হলো, আমরা যদি আজকে ধারাবাহিকভাবে প্রত্যেকের কমেন্ট এসছে কোটা নিয়ে, কে উচ্চপদস্থ ব্যক্তিরা কে কি কমেন্ট করেছেন বিভিন্ন সময় প্রথম আলোতে, সেখানে একটি কমেন্টে আমার নজর আটকে গেছে। 2টি কমেন্ট তো আমরা খুব আলোচনা করেছি প্রধানমন্ত্রীর, যে রাজাকারের বাচ্চারা নাতিপুতিরা পাবে না, মানে মুক্তিযোদ্ধা পাবে না তো কি রাজাকারের নাতিপুতি পাবে, সেটা তো আমরা জানি। আমরা জানি ওবায়দুল কাদের বলেছেন যে ছাত্রলীগই যথেষ্ট, তারপরে ছাত্রলীগ কি তাণ্ডব করেছে, তারপরে কিভাবে পরিস্থিতি খারাপে দিয়ে গেছে, ঘোলাটে হয়েছে আমরা জানি। এর মধ্যে সবচেয়ে দায়িত্বশীল যে ছিল হচ্ছেন শিক্ষামন্ত্রী। আসেন দেখি শিক্ষামন্ত্রী কি বলেছে। শিক্ষামন্ত্রী 15ই জুলাই, তখনও আগুন এভাবে জ্বলে নাই, 15ই জুলাই বলছে কিন্তু যারা প্রকাশ
প্রকাশ্যে নিজের আত্মপরিচয়, জন্ম পরিচয়, ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার স্লোগান দিয়েছে। এরা সবাই এই যুগের রাজাকার। এই যুগের রাজাকারদের পরিণতি ওই যুগের রাজাকারদের মতোই হবে, ঘৃণা, ধিক্কার এবং ক্রোধ তাদের প্রতি। রাজাকারের দল তোরা, এই মুহূর্তে বাংলাদেশ ছাড়। বাংলাদেশটা কি কারো বাপের? কোথায় কোথায় বাংলাদেশ ছাড়, পাকিস্তান যা, অমুক দেশে যা, তমুক দেশে যা। ওয়াই? হু আর ইউ টু সে? জি জি, ফারহানা শাদাব আকবর চৌধুরী, আজ কেন যদি বারবারই, একে তো 1 আগস্ট শোকের মাসের শুরু, বঙ্গবন্ধুর কথাই আমার মনে পড়ছে। বঙ্গবন্ধু জনগণের দাবি রক্ষা করতে কলকাতা থেকে দিল্লি পর্যন্ত গিয়েছেন, সেই ইতিহাস আপনি জানেন। বানকারে রোহিঙ্গা পাকিস্তান, সেটা বলে পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলন করেছিলেন তিনি। সেই বঙ্গবন্ধুই জনগণের দাবির জন্যই জনগণকে জুলুমের হাত থেকে বাঁচাতে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন, তিনিই তো করেছিলেন। আজ অধ্যাপক কামরুল হাসান স্যার একটা কথা বলেছেন যে টাগানো বন্ধ করুন, কেউ প্রতিবাদ করলে তাকে রাজাকার ট্যাগ দিবেন, তা তো হয় না। 2024-এর আওয়ামী লীগ কি বঙ্গবন্ধুর মতো করে জনগণের পালস বুঝতে পারে? বঙ্গবন্ধু ঠিক তাই করতেন, জনগণ যা চাইতেন পারে বুঝতে। দেখুন, আমার বর্তমানে সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি বঙ্গবন্ধুর কন্যা, এবং আমি যতটুকু বিশ্বাস, পূর্ণ আস্থা তার উপরে আছে যে বঙ্গবন্ধুর কন্যা, তার জ্ঞান, তার যে সক্ষমতা এবং তিনি যেরকম মানুষ, তার দ্বারা যেই ঘটনাগুলো এই গত কিছুদিনে ঘটেছে, তার দ্বারা বা তার নির্দেশে এই ধরনের কোনো ঘটনা ঘটবে বলে আমি এখন পর্যন্ত বিশ্বাস করি না। আমি যেটা বিশ্বাস করি সেটা হলো, একটা হলো হচ্ছে জামাত শিবির বলেন, বিভিন্ন আরো অনেকে যারা আওয়ামী বিরোধী বা দেশ বিরোধী যেটাই হোক, আমি আর রাজাকার শব্দটা লাগালাম না, যে তারা সেদিন এখানে পুরোপুরি অ্যাক্টিভ ছিল। এবং যেটা দেখা গেছে যে রাজশাহী সহ বিভিন্ন জায়গায় যেসব জায়গায় শিবির অধ্যুষিত, তাদের সিম কার্ডগুলো সব ঢাকা শহরে অ্যাক্টিভ ছিল। সুতরাং এই দুর্ঘটনাটা যখন ঘটেছে এবং এর মধ্যে দিয়ে অনেক অতি উৎসাহী অনেকে আছে, তারা তাদের যে কর্মকাণ্ড যতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকার কথা, সে সেই জায়গায় সীমাবদ্ধ থাকেনি, সে অনেক বেশি করেছে। কেউ এরকম হতে পারে যে সে আরো বেশি কিছু করেছে, আরো তার কি আরো পদ ভালো পেতে পারি কিনা, সেই ধরনের কোনো কার্যকলাপ করতে পারি কিনা, যে যার জায়গাতেই করেছে। এবং ওই সময়টা মানে কি এই ধরনের কার্যকলাপ করলে এই সরকার পদোন্নতি না, অনেকে থাকে না যে আমি বেশি স্মার্ট হতে গিয়ে যে আমি মনে হয় খুব একটা ভালো কাজ করে ফেললাম, সেটাই আমি বলতে চাচ্ছি। এবং যে দেখা গেছে যে ঢাকা শহরে চারিদিকে যখন আগুন জ্বলছে, হত্যাকাণ্ড হচ্ছে, এবং বারবার যেটা আজকে যেটা হত্যা নিয়ে, যেটা 150 হতে পারে, 200 হতে পারে, বা 200 উপরে হতে পারে। আপনারা একটা জিনিস দেখেছেন যে মাননীয় সরকারকে কিন্তু জাতিসংঘ তারা করেছে যে আমরা সহযোগিতা করতে চাই, এবং সঙ্গে সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু জাতিসংঘকে বলেছে যে ঠিক আছে, তাদের পূর্ণ সহযোগিতা চান যাতে এই যে হত্যাকাণ্ডর সঠিক তদন্ত এবং সেটার বিচার নিশ্চিত করার জন্য। যদি মাননীয় প্রধানমন্ত্রীর মধ্যে কোনো দুর্বলতা থাকতো, তিনি জাতিসংঘকে কিন্তু বলতেন না। আর জাতিসংঘকে আহ্বান করা, জাতিসংঘ এখানে এসে এটা যদি পূর্ণ তদন্ত করে, তার মানে আমরা বুঝি যে এটার অবশ্যই প্রয়োজন আছে। এই তদন্তের মাধ্যমে আমরা একটা কথা বলছি, তদন্তের মাধ্যমে সঠিক জিনিসটা বের হয়ে আসুক, এবং যে এই ঘটনার জন্য দায়ী তারা আইনের আওতায় আসুক, সেটাই আমরা চাই। আপনি যেহেতু জাতিসংঘের কথা বললেন, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নিহত শিক্ষার্থী আবু সাইদ পুলিশের গুলিতে মারা গেছে, এর ভিডিও আছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো মানবাধিকার প্রতিষ্ঠান সেই ভিডিও সত্যতা নিশ্চিত করেছে, জাতিসংঘ সেই ভিডিও সত্যতা নিশ্চিত করেছে। কিন্তু তারপরেও আমরা দেখলাম আবু সাইদ হত্যা মামলার জন্য 16 বছর বয়সী রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মাহিম গত 12 দিন কারাগারে ছিল। এর আগেও আমরা দেখেছি একজন শিশুর যে বাংলাদেশের জার্সি পরা ছিল, সেই ছেলেটিকে দড়ি বেঁধে পুলিশ নিয়ে যাচ্ছে। এগুলো আসলে কি বার্তা দেয়? আমি মনে করি যে কোনো জিনিস যেটা আইন সমর্থন করে না, সেই ধরনের কার্যকলাপ থেকে দায়িত্বপ্রাপ্ত যে কোনো লোক সেটা থেকে বিরত থাকা উচিত। এবং রংপুরের যে ঘটনাটা, আমরা যে কোনো হত্যাকাণ্ডের অবশ্যই তার জন্য আমরা নিন্দা করি, বা হত্যাকাণ্ডের জন্য আমরা দুঃখ প্রকাশ করি, মনের ভিতরে সেই কষ্টটা অবশ্যই থাকবে, কারণ একটা প্রাণ ঝরে গেল। সেই সময়টা আপনারা দেখেছেন নিশ্চয়ই, বা আপনাদের কাছে খবর আছে যে রংপুর বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের বাসভবনে 20 জন ভিতরে থাকা অবস্থায় চারিদিকে আগুন লাগিয়ে পরে গেটটা বন্ধ করে দেওয়া হয়েছিল। এখানে কি মনে হয় না যে এখানে সন্ত্রাসী কোনো কার্যকলাপ আছে? নাহলে উপাচার্যর বাসভবনে 20 জন সহ আগুন লাগিয়ে, চারিদিকে আগুন লাগিয়ে দেওয়া, এবং কমান্ডোরা যদি তখন তাদেরকে উদ্ধার না করতো, তখন কিন্তু তারা সবাই কিন্তু আগুনে পুড়ে মরে যেত। তার মানে বোঝা দরকার যে এর মধ্যে কিন্তু একটা শ্রেণী ঢুকেছে যারা হিংস্র, যাদের আমরা 71 যাদেরকে দেখেছি, সেই তাদেরই উত্তরসূরি, তারা কিন্তু এখানে আছে, এবং তারা এই আজকের যে ইয়েটা যা হয়েছে হত্যাকাণ্ড, তার সাথে সম্পূর্ণভাবে দায়ী। এবং এটা অনেক প্রি প্ল্যান্ড একটা। এবং আমি এটাও মনে করি যে বিদেশের কোন দেশের সমর্থন অবশ্যই এখানে আছে, প্রপারলি ভালো মতন ফান্ডিং হয়েছে। তার না হলে এই 15 জুলাই 5টা 42 মিনিটে যখন স্টেট ডিপার্টমেন্ট থেকে, ইউএস স্টেট ডিপার্টমেন্ট থেকে বলা হলো যে বাংলাদেশে 2 জন
ছাত্র নিহত হয়েছে, তো সেই সময় কিন্তু বাংলাদেশে কোনো মৃত্যু হয়নি। তার মানে আমি মনে করি তারা প্রভোগ করেছে, এই গুজবটা কিন্তু স্টেট ডিপার্টমেন্টই সেই গুজবটা ছড়ালো প্রথম বাংলাদেশে, এবং তাতে যারা আঘাতপ্রাপ্ত হলো সাধারণ ছাত্ররা, তারা মনে করলো যে কেউ দুজন মারা গেছে, এবং ওর মধ্যে দিয়ে গুজব ছড়ালো। এবং আমি জানি যে আমার একজন বন্ধু সবসময় প্রতি ওয়াক্ত মসজিদে নামাজ পড়ে, হঠাৎ করে বললো যে নামাজ পড়ে যখন সালাম ফিরালো, তখন একটা ইয়াং ছেলে সে দাঁড়িয়ে বললো যে আমি কিছু বলতে চাই। তখন সে বললো যে চারিদিকে শুধু লাশ, প্রত্যেকটা হাসপাতালে শুধু লাশ আর লাশ, আমরা কেন এখানে বসে থাকবো? তারপরে স্লোগান হলো নারায়ে তাকবীর আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল যে খুব প্রিপ্ল্যান ভাবে তারা প্রত্যেকটা জায়গায় ছিল, এবং যে যার পরিকল্পনা মতে সেইগুলো করেছে। সেই জন্যই আমার একটা কথা হলো, হত্যাকাণ্ড যেটা হয়েছে তার সঠিক তদন্ত হওয়া দরকার, তদন্তের মাধ্যমে সঠিক বিচারের আওতায় আসাটাই হলো জরুরি। আর ছাত্রদের যে দাবিগুলো আছে, সেই দাবিগুলো নিয়ে অবিলম্বে যদি প্রপারলি বসা যায়, এটা সমাধান সম্ভব। আপনি তো বলছেন তদন্ত হওয়া দরকার, কিন্তু তদন্ত হওয়ার আগে ঘটনা ঘটার পরপরই তো আমরা শুনলাম এটা জামাত বিএনপি জামায়াতের কাজ। আপনারা বলে ফেলেছেন তদন্ত করার আগে আপনারা দাবি করছেন যে জঙ্গি তৃতীয় পক্ষ বা জঙ্গি ঢুকে হত্যাযোগ্য এবং ধ্বংসযোগ্য চালিয়েছে। তাহলে আপনি বলছেন এটা পূর্ব পরিকল্পিত, তাহলে আমাদের গোয়েন্দারা টের পায়নি, মাঠে আমাদের পুলিশ, বিজিবি, র‍্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনী ছিল, তারা কি করেছে? কোন জঙ্গি কি ধরা পড়েছে বা কোন জঙ্গি নিহত হয়েছে? প্রমাণ আছে আমাদের কাছে, মানে জাতির সাথে সামনে আপনারা তুলে ধরতে পারবেন? এই মুহূর্তে আমার সেভাবে প্রমাণ দেওয়া সম্ভব না, সেটাই বললাম যে আমরা যেটুকু জানি সেইটা বলছি, কিন্তু তদন্তের পরে যেটা বের হয়ে আসবে সেটাই হলো প্রকৃত সত্য। ব্যারিস্টার রুমিন ফারহানা, মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনাকে মুছে দিতেই পরিকল্পিতভাবে বিটিভিতে হামলা করা হয়েছে বলে মনে করেন অভিনয় শিল্পীরা। সকল সহিংসতার বিরুদ্ধে আমরা, এই ব্যানারে বিটিভি পরিদর্শন করেছেন আজকে শিল্পীরা। তাদের সাথে ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজহার খান। তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান নিজ সন্তানদের ঘরে ফিরিয়ে নেওয়ার। অভিভাবকরা সন্তানদের ঘরে ফিরিয়ে নিচ্ছেন না কেন? আমি আপনাকে শুরুতেই বলেছি, বাংলাদেশের প্রতিটা মানুষ ক্ষুব্ধ। আমি সাদা বাবু ভাইয়ের কথা খুব মনোযোগ দিয়ে শুনছিলাম, উনি চমৎকার বলেন, কিন্তু ওনার সাথে একটু দ্বিমত না করে আমি পারছি না। বাংলাদেশের মানুষ এখন তীব্রভাবে আওয়ামী লীগ বিরোধী, তীব্রভাবে। কিন্তু বাংলাদেশে এমন একজন মানুষ নেই যে দেশ বিরোধী, যে বাংলাদেশকে ভালোবাসে না। যদি তা না বাসতো, একটা ভিডিও দেখেছেন নিশ্চয়ই, ছেলেটার ছাত্র দু হাতে হাত করা লাগানো, মাটা পেছন থেকে প্যাট করছে, চাপড়ে দিচ্ছে ছেলের পিঠ। যখন মা ছেলের মুখোমুখি হলো, মা হাসছে, ছেলে হাসছে। আপনি বলেন তো, এটাই তো বাংলাদেশ না? এই মারাই তো ৭১ সালে তার সন্তানকে ছেড়ে দিয়েছিল দেশের জন্য, যুদ্ধ করার জন্য, জান দেওয়ার জন্য, জান বাজি রাখার জন্য। সেই মারাই তো আজকে তার সন্তানের পাশে দাঁড়াচ্ছে। আপনি জানেন, কিছু মা, দরিদ্র মা, তারা কিছু খাবার দিয়েছিল ছেলেদের যারা রাস্তায় আন্দোলন করছে, ছাত্রদের। তাদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি করা হচ্ছে, একেবারেই দরিদ্র প্রান্তিক মানুষ তারা। তাদের বাড়ি বাড়ি তল্লাশি করা হচ্ছে, গ্রেপ্তার আতঙ্কে ঘুরছে তারা। গণমাধ্যমে এসছে, তাদের কথা তো আর আমাদের কানে কিভাবেই বা পৌঁছবে বলেন? গণমাধ্যমে এসছে। আমি আরেকটা প্রশ্ন করি, তৃতীয় পক্ষ চতুর্থ পক্ষের উত্তরে আমার আরো একটু কিছু বলবার আছে। আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশ এখন অস্ত্র আসলে আছে কাদের হাতে বলেন তো? আজকে ১৭ বছর ধরে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে স্তব্ধ করে রাখা হয়েছে। রাজনৈতিক সমাবেশগুলোতে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল, পুলিশের লাঠিপেটা, গণগ্রেফতার ইত্যাদি 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 করে একেবারেই তছনছ করে ফেলা হয়। বাংলাদেশে এক একটা কনস্টিটিউয়েন্সিতে বেশ কিছু এমপি তাদের এমপি লীগ গঠন করে এলাকা চালান, এমপি বাহিনী গঠন করে তারা এলাকা চালান। তাদের হাতে হাতে কি আমরা অস্ত্র দেখি নাই? এখনকার কথা না, যখন বিএনপি কোনো কর্মসূচি ঘোষণা করে তখন কি অস্ত্রের মহড়া আমরা আওয়ামী লীগের, যুবলীগ, ছাত্রলীগ নেতাদের হাতে হাতে দেখি নাই? আমরা কি শুনি নাই তাদের হুঙ্কার যে কিভাবে দমন করতে হয়? এবং AK-47 নিয়ে আসবো যদি ভোট না দেয় নৌকায়, রাইফেল নিয়ে আসবো যদি ভোট না দেয় নৌকায়, এলাকা ছাড়া করব, কবর দিতে দেব না। এই হুঙ্কার গুলো কি এই ইউনিয়ন পরিষদ নির্বাচন পর্যন্ত আমরা কি শুনে আসি নাই? অস্ত্র এখন তৃতীয় পক্ষের ঘাড়ে চাপিয়ে কি লাভ আছে নিকোল? এক। দুই হচ্ছে, গান পাউডারের সংস্কৃতি বাংলাদেশে কারা শুরু করেছিল? কারা শেরাটনের সামনে একটা বাসে, মানুষ ভর্তি থাকা বাসে 13 জনকে গান পাউডার দিয়ে মেরে ফেলেছিল? এইসব ইতিহাস বাহক আপনারা ছিলেন। দেখুন, ওই যে এই যে প্রভোকেটর, আপনাকে দেখতে হবে বেনিফিশিয়ারিটা কে হয়, কারা হয়। এই যে 13, 14, 15 উদাহরণ আজকে 24-এ এসেও আপনি দিতে পারছেন, আমার ভাই দিতে পারবে, আরেকজন আওয়ামী লীগ দিতে পারবে। তার কারণ হচ্ছে এইটার বেনিফিট তো আওয়ামী লীগ জাতীয় আন্তর্জাতিক ভাবে নিয়েছে। না হলে 14 নির্বাচন, 18, 24-এর নির্বাচন জুজুর ভয় দেখি এই জঙ্গি আসছে, এই জঙ্গি আসছে, এই জঙ্গি আসছে, আন্তর্জাতিক মহলকে দেখানো হয়েছে বাংলাদেশে যদি অসাম্প্রদায়িক কোনো দল থেকে থাকে সেটা হচ্ছে আওয়ামী লীগ। যদিও মজার ব্যাপার হচ্ছে আওয়ামী লীগের সময়ে যে পরিমাণ সংখ্যালঘু অত্যাচারিত হয়েছে, এত অত্যাচার আর কোনো আমলে হয় নাই। বলা হতো যে থাকলে ভোট, গেলে জমি। এখন যেহেতু ভোটের কারবার নাই, এখন গেলেই বাঁচি, শুধুই জমি, শুধুই জমি।